নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কি গল্প পড়ে শোনাচ্ছি সেটা বলার আগে কার লেখা গল্প পড়ে শোনাতে চলেছি সেটা বলতে চাই, এবং আপনাদের সাথে এই প্রথমবার আমি কিছু শেয়ার করতে চাই। আজ আমি কাজী নজরুল ইসলামের একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এটা এই কারণে বলা, কারণ আপনারা জানেন বা আমিও জানি, আমরা সবাই জানি কাজী নজরুল ইসলামের কবিতা সম্পর্কে, তার গল্প সম্পর্কে আমরা অনেকেই হয়তো সঠিকভাবে অবগত নই। আমি প্রথমবার ওনার লেখা গল্প যখন পড়েছিলাম তখন আমি বেশ ছোট, কিন্তু গল্পগুলো আমার এত ভালো লেগেছিল আজও বলে বোঝাতে পারবো না। তাই আমার বহুদিনের ইচ্ছে সবাইকে ওনার লেখা গল্প শোনানোর। তাই এটা আমার একটা ছোট্ট প্রয়াস। আপনারা শুনে দেখুন, ওনার লেখা অনন্য, অসাধারণ। গল্প ছাড়াও ওনার লেখা চিঠি আমি পড়েছি, যে চিঠিগুলো এত অসাধারণ, যে চিঠির মধ্যে এত আপনতা আমি আগে কখনো দেখিনি। এরকমও যে চিঠি হয়, ওনার চিঠি পড়ার আগে আমার সেটা জানা ছিল না। আপনারা একটু ধৈর্য ধরে একটা গল্প শুনে দেখুন, নজরুল ইসলামের গল্প কি অসাধারণ, কি অনন্য। আমাদের আজকের গল্প কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিগিরি। শুনতে থাকুন আজকের গল্প অগ্নিগিরি। বীররামপুর গ্রামের আলী নসিব মিয়ার সকল দিক দিয়েই আলী নসিব। বাড়ি গাড়ি ও দাড়ির সমান প্রাচুর্য। ত্রিশাল খানার সমস্ত পাটের পাটোয়ারি তিনি। বয়স 50-এর কাছাকাছি। কাঁটাল কোয়ার মতো টকটকে রং। আপাদমস্তক কপাল যেন টাকা ও টাকের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। তাকে একমাত্র দুঃখ দিয়েছে নিমকহারাম দাঁত ও চুল। প্রথমটা পড়ে দ্বিতীয়টার কতক গেছে উঠে, আর কতক গেছে পেকে। এই বয়সে এই দুর্ভোগের জন্য তার আফসোসের আর অন্ত নেই। মাথার চুলগুলোর অধঃপতন রক্ষা করবার জন্য চেষ্টার ত্রুটি করেননি, কিন্তু কিছুতেই যখন তা রুখতে পারলেন না, তখন এই বলে সান্ত্বনা লাভ করলেন যে সম্রাট সপ্তম এডওয়ার্ডেরও টাক ছিল। তার টাকের কথা উঠলে তিনি হেসে বলতেন যে টাক বড় লোকদের মাথাতেই পড়ে, কুলি মজুরদের মাথায় টাক পড়ে না। তাছাড়া হিসেব নিকেশ করবার জন্য নিকেশ মাথারই প্রয়োজন বেশি। কিন্তু টাকের এত সুপারিশ করলেও তিনি মাথা থেকে সহজে টুপি নামাতে চাইতেন না। এ নিয়ে কেউ ঠাট্টা করলে তিনি বলতেন, টাক আর টাক দুটোকেই লুকিয়ে রাখতে হয়, নইলে লোকে বড় নজর দেয়। টাকা না হয় লুকোলেন, সাদা চুল দাড়িকে তো লুকোবার আর উপায় নেই। আর উপায় থাকলেও তিনি তাতে রাজি নন। একবার কলপ লাগিয়ে তার মুখ এত ভীষণ ফুলে গেছিল এবং তার সাথে ডাক্তাররা এমন ভয় ধরিয়ে দিয়েছিল যে সেই দিন থেকে তিনি তোবা করে কলপ লাগানো ছেড়ে দিয়েছেন। কিন্তু সাদা চুল দাড়িতে তার এতটুকু সৌন্দর্য হানি হয়নি। তার গায়ের রঙের সঙ্গে মিশে
তাতে বরং তার চেহারা আরও খোলতাই হয়েছে। এক বুক শ্বেত ষষ্ঠু, যেন বালুচরে শ্বেত মরালি ডানা বিছিয়ে আছে। এরই বাড়িতে থেকে 30 সালের মাদ্রাসায় পড়ে সবুর আখন্দ। নামেও সবুর, কাজেও সবুর। শান্তশিষ্ট গো বেচারি মানুষটি। 19-20 বেশি বয়স হবে না। গরিব শরীফ ঘরের ছেলে দেখে আলী নসিব মিয়া তাকে বাড়িতে রেখে তার পড়ার সমস্ত খরচ যোগান। ছেলেটি অতি মাত্রায় বিনয়াবনত, যাকে বলে 7 চড়ে রা বেরোবে না। তার হাব ভাব যেন সর্বদাই বলছে, I had the honor to be serve your most obedient servant. আলী নসিব মিয়ার পাড়ার ছেলেগুলি অতি মাত্রায় দুরন্ত। বেচারা সবুরকে নিয়ে দিন রাত তারা পেঁচা খেচড়া করে। পথে ঘাটে ঘরে বাইরে তারা সবুরকে সামনে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপের জল ছিঁচে উত্তক্ত করে। ছেঁচা জল আর মিছে কথা নাকি গায়ে বড় লাগে, কিন্তু সবুর নীরবে এই সব নির্যাতন সয়ে যায়। একদিনের তরেও বেসবুর হয়নি। পাড়ার দুরন্ত ছেলের দলের সর্দার রুস্তম সেই নিত্য নূতন ফন্দি বের করে সবুরকে খ্যাপান। ছেলে মহলে সবুরের নাম পেঁচা মিয়া। তার কারণ সবুর স্বভাবতই ভীরু নিরীহ ছেলে। ছেলেদের দলের এই অসহ্য জ্বালাতনের ভয়ে সে পারতপক্ষে তার এঁদো কুঠরি থেকে বাইরে আসে না। বেরুলে পেঁচার পিছনে যেমন করে কাক লাগে তেমনি করে ছেলেরা লেগে যায়। সবুর রাগে না বলে ছেলেদের দল ছেড়েও দেয় না। তাদের এই খ্যাপানোর নিত্য নূতন ফন্দি আবিষ্কার দেখে পাড়ার সকলে যে হেসে লুটিয়ে পড়ে, তাতেই তারা যথেষ্ট উৎসাহ লাভ করে। পাড়ার ছেলেদের অধিকাংশই স্কুলের পড়ুয়া, কাজেই তারা মাদ্রাসা পড়ুয়া ছেলেদের বোকা মনে করে। তাদের পাড়াতে কোনো মাদ্রাসার তালবলিম জায়গির থাকতো না পাড়ার ছেলেগুলির ভয়ে। সবুরের অসীম ধৈর্য, সে এমনি করেই 3টি বছর কাটিয়ে দিয়েছে। আর একটা বছর কাটিয়ে দিলেই তার মাদ্রাসার পড়া শেষ হয়ে যায়। সবুর বেরোলেই ছেলেরা আরম্ভ করে, পেঁচা রে তুমি ডাহো হুই পেঁচা মিয়া গো, একটি বার খ্যাচ খ্যাচাও গো। পেঁচা রে তুমি ডাহো হুই পেঁচা মিয়া গো, একটি বার খ্যাচ খ্যাচাও গো। রুস্তম রুস্তমি কণ্ঠে গান ধরে, ঠ্যাং চাকাইয়া পেঁচা যায়, যাইতে যাইতে খ্যাচ খ্যাচায়। কাওয়ারা সব লইল বাজ, পেঁচা গিয়া উঠল গাছ। পেঁচার ভাইস তো কোলা ব্যাং, কইল চাচা দাও মোর ঠ্যাং। পেঁচা কয় বাপা দিতে যাও, পাগ হইছে সব হ্যাপের ছাও। ইঁদুর জবাই কইরা খায়, পেঁচা নাকে ফ্যাচ ফ্যাচায়। বেচারি সবুর তাড়াতাড়ি তার কুঠরিতে ঢুকে দৌড় লাগিয়ে দেয়। বাইরে থেকে বেড়ার ফাঁকে মুখ রেখে রুস্তম গায়, পেঁচা একবার খ্যাচ খ্যাচাও, গর্ত থাইকা ফুচকি দাও। মুচকি হাইসা কও কথা, পেঁচারে মোর খাও মাথা। সবুর কথা কয় না, নীরবে বই নিয়ে পড়তে বসে, যেন কিছুই হয়নি। রুস্তমি দলও নাছোড় বান্দা, আবার গায়, মেকুরের ছাও মক্কা যায়, পেঁচায় পড়ে দেখা আয়। হঠাৎ আলী নসিব মিয়াকে দেখে ছেলের দল পৃষ্ঠ প্রদর্শন করে। আলী নসিব মিয়া রসিক লোক। তিনি ছেলেদের হাত থেকে সবুরকে বাঁচালেও না হেসে থাকতে পারলেন না। হাসতে হাসতে বাড়ি ঢুকে দেখেন তার একমাত্র সন্তান নূরজাহান
কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে নালিশ করছে। কেন পাড়ার ছেলেরা রোজ রোজ সবুরকে অমন করে জ্বালিয়ে মারবে? তাদের কেউ তো সবুরকে খেতে দেয় না। তাদের বাড়ির পাশ দিয়ে রুস্তমি দল গান গাইতে গাইতে যাচ্ছিল। প্যাঁচা মিয়া কেতাব পড়ে হাঁড়ি নড়ে দাড়ি নড়ে, প্যাঁচা মিয়া কেতাব পড়ে হাঁড়ি নড়ে দাড়ি নড়ে। নূরজাহান রাগে তার বাবার দিকে ফিরেও তাকালো না। তার যত রাগ পড়ল গিয়ে তার বাবার উপর। তার বাবা তো ইচ্ছা করলেই ওদের ধমকে দিতে পারেন। বেচারা সবুর গরিব, স্কুলে পড়ে না, মাদ্রাসায় পড়ে। এই তো তার অপরাধ। মাদ্রাসায় না পড়ে সে যদি খানায় পড়তো, ডোবায় পড়তো, তাতেই বা কার কি ক্ষতি হতো? কেন ওরা আদা জল খেয়ে ওর পিছনে এমন করে লাগবে? আলী নসিব মিয়া বুঝলেন, কিন্তু বুঝেও তিনি কিছুতেই হাসি চাপতে পারলেন না। হেসে ফেলে মেয়ের দিকে চেয়ে বললেন, কি হয়েছে রে বেটি? চেমড়াটা পেজার লাহান বাড়িতে বইয়া রইব? একটা কথা কইব না, তাই না যেন ওয়ারে পেঁচা কয়। নূরজাহান রেগে উত্তর দিল, আপনি আর কইবেন না আব্বা। হে বেড়ায় ঘরে বইয়া কাঁদে আর আপনি হাসেন। আমি পোলা হইলে এই দুন এক চটকা দিতাম রুস্তাম মারে, আর উই ব্লিশা পোলা পানে রে ইয়ে ওই হ্যানে পয়রা যাইতো উৎকা মাইরা, উইঠা আর দানা পানি খাইবারে আইতো না। আলী নসিব মিয়া মেয়ের মাথায় পিঠে হাত বুলোতে বুলোতে বললেন, চুপ দে বেডি, এবারে ইবলিশের পোলারা আইলে দাবার পইরা লইয়া যাইব। মুন্সি ব্যাডারে কইয়া দিমাম, হে ওই রুস্তমারে ধইরিয়া তার কান দুডা এক গেরে মুড়িয়া কইরা কাইটা হেলাইবে। নূরজাহান অত্যন্ত খুশি হয়ে উঠল। সে তাড়াতাড়ি উঠে বলল, আব্বাজান চা খাইবেন নি? আলী নসিব মিয়া হেসে ফেলে বললেন, বেডির বুঝি এখন চায়ের কথা মনে পড়ল? নূরজাহান আলী নসিব মিয়ার একমাত্র সন্তান বলে অতি মাত্রায় আদুরে মেয়ে। বয়স 15 পেরিয়ে গেছে, অথচ মেয়ের বিয়ে দেবার নাম নেই বাপ মায়ের। কথা উঠলে বলেন, মনের মতো জামাই না পেলে বিয়ে দেওয়া যায় কি করে? মেয়েকে তো হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া যায় না। আসল কথা তা নয়। নূরজাহানের বাপ মা ভাবতেই পারেন না ওদের ঘরের আলো নূরজাহান অন্য ঘরে চলে গেলে তাঁরা এই আঁধার পুরীতে থাকবেন কি করে। নইলে এত ঐশ্বর্যের একমাত্র উত্তরাধিকারিণীর বরের অভাব হয় না। সম্বন্ধও যে আসে না এমনও নয়, কিন্তু আলী নসিব মিয়া এমন উদাসীনভাবে তাদের সঙ্গে কথা বলেন যে তারা আর বেশি দূর না এগিয়ে সরে পড়ে। নূরজাহান বাড়িতে থেকে সামান্য লেখাপড়া শিখেছে। এখন সবুরের কাছে উর্দু পড়ে। শরীফ ঘরের এত বড় মেয়েকে অনাত্মীয় যুবকের কাছে পড়তে দেওয়া দূরে থাক, কাছেই আসতে দেয় না বাপ মা। কিন্তু এদিক দিয়ে সবুরের এতই সুনাম ছিল যে সে নূরজাহানকে পড়ায় জেনেও কোনো লোক এতটুকু কথা উত্থাপন করেনি। সবুর যতক্ষণ নূরজাহানকে পড়ায় ততক্ষণ একভাবে ঘাড় হেঁট করে বসে থাকে। একটি বারও নূরজাহানের মুখের দিকে ফিরে তাকায় না। বাড়ি ঢোকে মাথা নিচু করে, বেরিয়ে যায় মাথা নিচু করে। নূরজাহান তার বাবা মা সকলে প্রথম প্রথম হাসতো, এখন সয়ে গেছে।
সত্য সত্যই এই 3 বছর সবুর এই বাড়িতে আছে। এর মধ্যে সে একদিনের জন্য নূরজাহানের হাত আর পা ছাড়া মুখ দেখেনি। এ নূরজাহান জাহানের জ্যোতি না হলেও বীররামপুরের জ্যোতি। জোহরা সেতারা এ সম্বন্ধে কারো মতদ্বৈত নাই। নূরজাহানের নিজেরও যথেষ্ট গর্ব আছে মনে মনে তার রূপের সম্বন্ধে। আগে হতো না, এখন কিন্তু নূরজাহানের সে অহংকারে আঘাত লাগে। দুঃখ হয় এই ভেবে যে তার রূপের কি তাহলে কোনো আকর্ষণই নেই। আজ 3 বছর সে সবুরের কাছে পড়ছে, এত কাছে, তবু সে একদিন মুখ তুলে তাকে দেখল না। সবুর তাকে ভালোবাসুক এমন কথা সে ভাবতেই পারে না। কিন্তু ভালো না বাসলেও যার রূপের এত খ্যাতি এ অঞ্চলে, যাকে একটু দেখতে পেলে অন্য যে কোনো যুবক জন্মের জন্য ধন্য হয়ে যায়, তাকে একটিবার একটুক্ষণের জন্য সে চেয়েও দেখল না। তার সতীত্ব কি নারীর সতীত্বের চেয়েও ঠুনকো? ভাবতে ভাবতে সবুরের উপর তার আক্রোশ বেড়ে ওঠে, মন বিষিয়ে যায়, ভাবে আর তার কাছে পড়বে না। কিন্তু যখন দেখে নির্দোষী নির্বিরোধী নিরীহ সবুরের উপর রুস্তমি দল ব্যঙ্গ বিদ্রুপের কুকুর লেলিয়ে দিয়েছে, তখন আর থাকতে পারে না। আহা, বেচারার হয়ে কথা কইবার যে কেউ নেই। সে নিজেও যে একটিবার মুখ ফুটে প্রতিবাদ করে না। এ কি পুরুষ মানুষ বাবা, মার কাঠ মুখ দিয়ে কথা টিনে। এমন মানুষও থাকে দুনিয়াতে। যত সে এই সব কথা ভাবতে থাকে, তত এই অসহায় মানুষটির ওপর করুণায় নূরজাহানের মন আর্দ্র হয়ে ওঠে। সবুর পুরুষ বলতে যে মর্দ মিনসে বোঝায় তা তো নয়ই, সুপুরুষও নয়। শ্যামবর্ণ এক হারা চেহারা, রূপের মধ্যে তার চোখ দুটি যেন দুটি ভীরু পাখি, একবার চেয়েই অমনি নত হয়ে পড়ে। সে চোখ, তার চাউনি যেমন ভীরু তেমনি করুণ, তেমনি অপূর্ব সুন্দর। পুরুষের অত বড় অত সুন্দর চোখ সহজে চোখে পড়ে না। এই 3 বছর সে এই বাড়িতে আছে, কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা না করলে সে অন্য লোক তো দূরের কথা, এই বাড়িরই কারোর সাথে কথা কয় না। নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসা যায়, আসে, পড়ে কিংবা ঘুমায়, এই তার কাজ। কোনো দিন যদি ভুল ক্রমে ভিতর থেকে খাবার না আসে, সে না খেয়েই মাদ্রাসা চলে যায়, চেয়ে খায় না। পেট না ভরলেও দ্বিতীয়বার খাবার চেয়ে নেয় না। তেষ্টা পেলে পুকুর ঘাটে গিয়ে জল খেয়ে আসে, বাড়ির লোকের কাছে চায় না। সবুর এত অসহায় বলেই নূরজাহানের অন্তরের সমস্ত মমতা, সমস্ত করুণা ওকে সদা সর্বদা ঘিরে থাকে। সে না থাকলে বোধহয় সবুরের খাওয়াই হতো না সময়ে। কিন্তু নূরজাহানের এত যে যত্ন, এত যে মমতা, এর বিনিময়ে সবুর এতটুকু কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি দিয়েও তাকে দেখেনি। কিছু বলা তো দূরে থাক, মারলে কাটলেও অভিযোগ করে না, সোনা দানা দিলেও কথা কয় না। সেদিন আলী নাসিব মিয়ার বাড়িতে একজন জবরদস্ত পশ্চিমে মৌলবী সাহেব এসেছেন। রাত্রে মৌলুদ শরীফ ও ওয়াজ নসিহত হবে। মৌলবী সাহেবের সেবা যত্নের ভার পড়েছে সবুরের উপর। বেচারা জীবনে এত বেশি বিব্রত হয়নি। কি আর করে, সে তার সাধ্য মতো মৌলবী সাহেবের খেদমত করতে লাগলো। সবুরকে বাইরে বেরুতে দেখে
রুস্তমি দলের একটি দুটি করে ছেলে এসে জুটতে লাগলো। তাদের দেখে সবুর বেচারার ভাসুরকে দেখে ভাদ্র বউয়ের যেমন অবস্থা হয় তেমনি অবস্থা হলো। মৌলবী সাহেবের পাকড়ির ওজন কত, দাড়ির ওজন কত, শরীরটাই বা কয়টা বাঘে খেয়ে ফুরোতে পারবে না, তার গোঁফ উই না ইঁদুরে খেয়েছে, এই সব গবেষণা নিয়েই রুস্তমি দল মত্ত ছিল। রুস্তম তখনও এসে পৌঁছয়নি, তাই সবুরকে জ্বালাতন করা শুরু করেনি। হঠাৎ মৌলবী সাহেব বিশুদ্ধ উর্দুতে সবুরকে জিজ্ঞাসা করলেন সে কি করে। সবুর বিনীতভাবে বললে সে তালেবে এলেম অর্থাৎ ছাত্র, আর যায় কোথা। ইউসুফ বলে উঠল, পেঁচামিয়া কি কইল রে ফজলা? ফজল হেসে গড়িয়ে পড়ে বলল, পেঁচামিয়া কইল মুই তাল বিলিম। ততক্ষণে রুস্তম এসে পড়েছে। সে ফজলের মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, কেডা তাল বিল্লি? পেঁচামিয়া? ছেলেরা হাসতে হাসতে শুয়ে পড়ে রোলারের মতো গড়াতে লাগলো। হয় রুস্তম জোর কইছে রে, তাল বিল্লি উড়া বাপ রে, ইল্লার বিল্লা, তাল বিল্লি। বলে আর হেসে লুটিয়ে পড়ে। কস্তা পেরে হাসি। বেচারা সবুর ততক্ষণে মৌলবী সাহেবের সেবা টেবা ফেলে, বিল্লি পেঁচা আইলো তাল বিল্লি, দেওবন্দ যাইবো দিল্লি, আইয়া করবো চিল্লা বিল্লি, উত্তর ছাও আর ইল্লি বিল্লি। মৌলবী সাহেব আর থাকতে পারলেন না। আস্তিন গুটিয়ে ছেলেদের তাড়া করে এলেন। ছেলেরা তার বিশিষ্ট রূপে শালের মতো বিশাল দেহ দেখে পালিয়ে গেল, কিন্তু যেতে যেতে গেয়ে গেল, উল্লু আয়া লাহোর সে আজ পড়েগা আলে ফেবে, উল্লু আয়া লাহোর সে আজ পড়েগা আলে ফেবে। মৌলবী সাহেব বিশুদ্ধ উর্দু ছেড়ে দিয়ে ঠেট হিন্দিতে ছেলেদের আদ্য শ্রাদ্ধ করতে লাগলেন। আলী নাসিব মিয়া সব শুনে ছেলেদের ডেকে পাঠালেন। আজ মৌলবী সাহেবের সামনে তাদের বেশ করে উত্তম মধ্যম দেবেন, কিন্তু ছেলেদের একজনকেও খুঁজে পাওয়া গেল না। ছেলেরা ততক্ষণে ৩-৪ মাইল দূরে এক বিলের ধারে ব্যাঙ সংগ্রহের চেষ্টায় বেড়াচ্ছে। মৌলবী সাহেব তাদের তাড়া করায় তারা বেজায় চটে গিয়ে ঠিক করেছে আজ মৌলবী সাহেবের ওয়াজ পণ্ড করতে হবে। স্থির হয়েছে যখন বেশ জমে আসবে ওয়াজ, তখন একজন ছেলে একটা ব্যাঙের পেট এমন করে টিপবে যে ব্যাঙটা ঠিক সাপে ধরা ব্যাঙের মতো করে চেঁচাবে। ততক্ষণ আর একজন আর একটা ব্যাঙ মজলিসের মাঝখানে ছেড়ে দেবে। সেটা যখন লাফাতে থাকবে তখন অন্য একজন ছেলে চিৎকার করে উঠবে, সাপ সাপ। ব্যাস, তাহলে ওয়াজের দফা ওইখানেই ইতি। বহু চেষ্টার পর গোটা কতক ব্যাঙ ধরে নিয়ে যে যার বাড়ি ফিরল। আলী নাসিব মিয়ার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে বাড়ি বলে উঠল, রুস্তম মারে আলা তাল বিল্লি পায়খানা গিয়াছে, বদনাটা উড়াইয়া লইয়া আইমু। রুস্তম খুশি হয়ে তখনই হুকুম দিল। বাড়ি আস্তে আস্তে বদনাটি উঠিয়ে এনে পুকুর ঘাটে রেখে দিয়ে এলো। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল। সবুর যেমন অবস্থায় গিয়ে বসেছিল তেমনি অবস্থায় বসে রইল পায়খানায়। বেরও হয় না, কাউকে দিয়ে বদনাও চায় না। দূরে আলী নাসিব মিয়াকে দেখে ছেলের দল যে যেদিকে পারলো পালিয়ে গেল।
আলী নসিব মিয়া ভাবলেন নিশ্চয় সবুরের কিছু একটা করেছে পাজি ছেলের দল, কিন্তু এসে সবুরকে দেখতে না পেয়ে বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন। তারাও কিছু জানে না বললে। ছেলের দল হল্লা করছিল তাল বিল্লি বলে, এইটুকুই তারা জানে। আরও 2 ঘন্টা অনুসন্ধানের পর সবুরের সন্ধান পাওয়া গেল। সবুর সব বললে, কিন্তু তাতে উল্টো ফল হলো। আলী নসিব মিয়া তাকেই বকতে লাগলেন। সে কেন বেরিয়ে এসে কারুর কাছে বদনা চাইল না। এ ব্যাপার শুনে নূরজাহান রাগ করার চেয়ে হাসলেই বেশি। এমন সোজা মানুষ হয়? আর একদিন সে হেসেছিল সবুরের দুর্দশায়। সবুর একদিন চুল কাটাচ্ছিল। রুস্তম তা দেখতে পেয়ে পিছন থেকে নাপিতকে ইশারায় একটা টাকার লোভ দেখিয়ে মাঝখানে টিকি রেখে দিতে বলে। সুশীল নাপিতও তা পালন করে। চুল কেটে স্নান করে সবুর যখন বাড়িতে খেতে গেছে, তখন নূরজাহানেরই চোখে পড়ে প্রথম তার দৃশ্য। নূরজাহানের হাসিতে যে ব্যথা পেয়েছিল সবুর, তা সেদিন নূরজাহানের চোখ এড়ায়নি। আজ আবার হেসে ফেলেই নূরজাহানের মন ব্যথিত হয়ে উঠল সবুরের সেদিনের মুখ স্মরণ করে। কি জানি কেন তার চোখ জলে ভরে উঠল। সন্ধ্যায় যখন মৌলবী সাহেব ওয়াজ করছেন এবং ভক্ত শ্রোতৃবৃন্দ তার কথা যত বুঝতে না পারছে তত ভক্তিতে গদগদ হয়ে উঠছে, তখন সহসা মজলিসের এক কোণায় অসহায় ভেকের করুণ ক্রন্দন ধ্বনিত হয়ে উঠল। শ্রোতৃবৃন্দ চকিত হয়ে উঠল। একটু পরে দেখা গেল রক্তাক্ত কলেবর, বুঝিবা সেই ভেক প্রবরী উপবিষ্ট ভক্তবৃন্দের মাথার উপর দিয়া হাউন্ড রেস আরম্ভ করে দিল। সঙ্গে সঙ্গে চিৎকার উঠল, সাপ সাপ! আর বলতে হলো না, নিমেষে যে যেখানে পারল পালিয়ে গেল। মৌলভী সাহেব তক্তপোষে উঠে পড়ে তার জাব্বা জব্বা ঝাড়তে লাগলেন। আর ওয়াজ হলো না সেদিন। মৌলভী সাহেব যখন খেতে বসেছেন, তখন অদূরে গান শোনা গেল। উলু বলে কাহে সাপ, উলু বলে বাপরে বাপ, কাল নসিহত হোগা ফের, উলু বলে কের কের কের, লে উঠা লোটা কম্বল, উলু আপনা ওয়াতন চল। সহসা মৌলভী সাহেবের গলায় মুরগির ঠ্যাং আটকে গেল। আলী নসিব মিয়া নিষ্ফল আক্রোশে ফুলতে লাগলেন। গল্পটির এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সুন্দর সুন্দর গল্প শুনতে।